স্ক্রিনশট নেওয়ার থেকে আমি আসলে অ্যাটেন্ডেন্স কল করছি বিকজ ওটা দিয়ে আমার এন্ট্রি দিতে সুবিধা হয়। গিভ মি আ ফিউ মিনিটস প্লিজ। All right, section 8, 21/37, Present, ma'am. 21, 127, 235, Present, ma'am. 5K, 2235. Please respond again. Present, ma'am. Present, ma'am. Okay. 2245. 2261. Present, ma'am. 77. 45. 20. Present, ma'am. 1. 2201. Present, ma'am. 153. Present, ma'am. Ma'am, 127-21 batch present. ম্যাম মনে হয় ক্লাসে নাই। You cannot hear me, right? ম্যাম Yes, এখন ma'am. শোনা যাচ্ছে। ক্লাস নিব আজকে। আজকে কি আপনাদের কারো ডেটা ঝামেলা করছে? No, ma'am. No, miss. I guess it's mine. Okay, anyway. 171. 169 Present, আছেন? miss. 22 batch Present, 169? Yes, ma'am. ঠিক 169. আছে। 169, 171 দুইটাই পেয়েছি। 23 Yes, batch 1. Present, ma'am. 5, Present, miss. 7, Present, miss. 11, Yes, ma'am. 19, Yes, miss. 21, 21, 23, Present, ma'am. 25, Present, ma'am. 27, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 35, Present, ma'am. 41, Present, ma'am. 45, 45, Miss present. 51, 51, 53, Yes, madam. Present, 59, ma'am. 1, 61, Present, 65, ma'am. 67, Yes, ma'am.
69. Yes, ma'am. 71. Ma'am, 75. 75. 77. Got it. 77. আমার ইন্টারনেট কি এত ঝামেলা করছে? Can you hear me? জি ম্যাম, শোনা যাচ্ছে কিন্তু মাঝে মাঝে একটু বাফার করতেছে। Okay. 75 আছেন, 77 আছেন? 79, Yes, Miss. 81, 89, Present, Miss. 91, Present, Miss. 93, 95, 95, 97, Present, ma'am. 1, 101, 105, 109, 109, Yes, ma'am. 111, 13, Present, ma'am. Yes, ma'am. 15, Present, 19, Present, 25, 27, Present, ma'am. 29, Present, ma'am. 31, Present, ma'am. 33, Present, ma'am. 37, Present, ma'am. 41, 41, 43, 45. Yes, ma'am. So, আমি অ্যাবসেন্ট আইডি গুলো আবার বলছি। Ma'am, 21, IT 61 present, ma'am. ম্যাম 1 to 7 প্রেজেন্ট। 22 batch 45 present. 21, 127 present, 45 present, মানে 22 batch 45 present, আর বললেন 61 present. Yes, Anybody? ma'am. 23rd batch 21. ম্যাম 21 ব্যাচ 21 present, and then 21 21, 127 present. Got it. তারপর 22 batch Everybody. 45. কত? 22 batch 045. Please rename yourself first. 45. Mubashir. Please change your name. Okay, anyway, তাহলে আমি absent ID গুলো আবার বলছি। 51, 77, 95, 101, 105, 109, 141, 143. Okay. 21 batch 090 present. মাত্র জয়েন করেছেন। I haven't even taken the attendance of section B. Anyway, এভাবে তো আসলে অ্যাটেন্ডেন্স নিতে অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। Should I just take a screenshot? মিস আমরা চাইলে আমাদের নাম আমাদের আইডি দিয়ে রিনেম করতে পারি। I know, সেটা ডেফিনেটলি পারেন, বাট সেটাতেও আসলে দেখা যায় যে আইডি গুলো প্রপারলি যতবারই বলি স্টুডেন্টরা ঠিকঠাক ঠিক করে না, তখন জিনিসটা আসলে সিরিয়ালি আসে না। তখন ওখান থেকে আমার অ্যাটেন্ডেন্সটা খুঁজে খুঁজে দিতে অনেকক্ষণ সময় লেগে যায় তখনও। সো ওই দিক থেকে আসলে আই প্রেফার not to go with the screenshots আর কি। ম্যাম স্ক্রিনশট চ্যাট জিপিটি দিলেই দিয়ে দিব ম্যাম, লিস্ট করে দিয়ে দিব। হুম? স্ক্রিনশট যদি আপনি চ্যাট জিপিটি দিয়ে বলেন ও, লিস্ট আচ্ছা করে আচ্ছা দিতে আচ্ছা সহজ। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা তো করা যায় আসলে। তাহলে একটু সিআরস আমাকে একটু এটা স্ক্রিনশটটা নিয়ে পাঠিয়ে দেন এখনই। আই উইল চেক দ্য টাইম। অলসো যারা আজকে এই যে অ্যাটেন্ডেন্স দিয়েছেন and I'm thinking that you will leave the class after giving the attendance, I will be taking the attendance again. So prefer you do not do it. Ma'am, জি,
আইডি 77 ম্যাম, আমি প্রেজেন্ট দিয়েছি, আসলে নেটওয়ার্ক ইস্যুর জন্য মেবি শোনা যায় না। What 77? 30, 23, 23 batch 77? 22 ব্যাচ। হ্যাঁ, 22 batch 77 আমি শুনেছি এবং আপনারটা তো আছে। All right. So what's up, everybody? আচ্ছা, সো বেসিক্যালি আমরা আসলে একটা চ্যাপ্টার শুরু করেছিলাম সিভিপি, এবং সিভিপির অ্যাপ্লিকেশনটা বা বিভিন্ন ধরনের সিনারিওতে কিভাবে ডিসিশন মেক করতে হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে গতকালকে ক্লাসে দেখিয়েছি। সো আই এম সাপোজ টু শো ইউ two more scenarios today, but let's see how far I can go given my internet disturbance. সো বেসিক্যালি আজকে আমরা করবো হলো দুইটা সিনারিও। দ্য ফার্স্ট ওয়ান উইল বি সেলস মিক্স, রিলেটেড টু সেলস মিক্স। আরেকটা হচ্ছে রিলেটেড টু ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। দুইটা সিনারিও করবো, একটা হলো সেলস মিক্স। সেলস মিক্স কি এই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে আগে ব্রিফ করেছি, মানে ইন্ট্রোডাক্টরি ক্লাসে ব্রিফ করেছি। আপনাদের কি মনে আছে কিনা হোয়াট সেলস মিক্স? এনিবডি? Ma'am, is it when you said that it's like a combination of products being sold at the same time as a package bundle, right? Yes, you are right. তার মানে আমরা বলছিলাম যে এরকম যদি হয় যে কারো কোনো একটা কোম্পানির কোনো একটা প্রোডাক্ট একটা সেল হলে তার সাথে একটা কমপ্লিমেন্টারি প্রোডাক্ট দুইটা সেল হয়, এরকমও হতে পারে। বা একটা বান্ডেল একটা অফার দিয়েছে সেটার জন্য হতে পারে। সো দ্য থিং ইজ, যখন আমার একটা প্রোডাক্টের সাথে আরেকটা প্রোডাক্ট যায় এবং একটা নির্দিষ্ট পার্সেন্টেজে যায়, তখন ওটাকে আমরা আসলে বেসিক্যালি সেলস মিক্স বলি। সো এরকম সেলসে মিক্স যখন থাকে তখন আসলে আমাদেরকে সিভিপিটা কিভাবে ডিটারমাইন করতে হবে সেটার কিছু কিছু এক্সাম্পল আমরা এখন দেখব। ক্যান ইউ সি মাই স্ক্রিন? Yes, ma'am. অলরাইট, সো আমরা এখন যদি এক্সারসাইজ 5.10টা দেখি। এটা দেখতে গেলে অবশ্য নতুন কিছু শেখা হবে না, তারপরে এমনিতে জাস্ট দেখার জন্য আমরা দেখতে পারি। আচ্ছা, যেমন এখানে আমাদেরকে কি বলা হচ্ছে, এখানে দেখেন একটা কোম্পানি সম্পর্কে বলা হচ্ছে দে হ্যাভ টু প্রোডাক্টস, টু টাইপস অফ কম্পিউটার গেমস এর কথা বলা হচ্ছে, ক্লেইম জাম্পার অ্যান্ড মেক ওভার। সো এখন দেখেন আপনি এখানে দুইটারই সেলস অ্যান্ড ভ্যারিয়েবল এক্সপেন্সেস দেওয়া আছে। আচ্ছা, তারপর আবার টোটাল ফিগার্স গুলোও দেওয়া আছে। এখন তারপরে আবার ফিক্সড এক্সপেন্সটা একসাথে দেওয়া আছে। তার মানে এই কোম্পানিটা তার মানে প্রোডাকশন করার সময়ও একসাথে করে এবং সেটার ফিক্সড এক্সপেন্স গুলো একসাথেই যায়, যার কারণে ফিক্সড এক্সপেন্সটাকে তারা অ্যালোকেট না করে একদম ডিরেক্টলি দিয়ে দিয়েছে। আর এরপরে আমাদেরকে কি কি ক্যালকুলেট করতে বলেছে? ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও 124, 23/124. Can you hear me? (23/124). Can you hear me? Yes, ma'am. Okay. Do you remember the formula of CM ratio? CM ratio ফর্মুলাটা গতকালকের ক্লাসে বলেছি, মনে আছে? লিখেছেন? Yes, ma'am. Contribution margin by sales. ভেরি গুড। সো আমরা তাহলে এখানে যদি একটা কোম্পানি টোটাল কন্ট্রিবিউশন মার্জিন বা ওভারঅল কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বের করতে বলা হয়, তখন আমরা দুইটা প্রোডাক্ট ইউজ করবো কিনা বলেন তো সবাই? Ma'am, can you please repeat? করার কথা আমাকে মেবি কি তাহলে কিন্তু আমাকে আবার ওভারঅল ঝামেলা করছে না ম্যাম ইন্টারনেট? শোনা যাচ্ছে। Am I breaking? ম্যাম না মাঝে মধ্যে ঠিক হচ্ছে আছে। হঠাৎ করে স্ক্রিন চলে যাচ্ছে, আবার কথা ভেঙে ভেঙে আসতেছে ম্যাম মাঝে মধ্যেই। কি যে করবো। Ma'am, you are not breaking, ma'am.
ও আই এম নট, তাহলে তো আচ্ছা, no, আই গেস No, ma'am, ঠিক আছে। Yes, ma'am. ঝামেলা we করছে। can hear you. ওকে, গ্রেট গ্রেট। আচ্ছা, তাহলে তাহলে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সিএম রেশিও যদি আমরা ক্যালকুলেট করি এবং আমাকে ওভারঅল সিএম রেশিও ক্যালকুলেট করতে বলা হয়, তখন লেটস সে আমার যদি এরকম টোটাল কলাম দেয়া না থাকে, তখন আমি ক্যালকুলেট করতে পারবো কিনা আমার সিএম রেশিও ফর দ্য হোল কোম্পানি, তার মানে আমাকে টোটাল করে করতে হবে। সো লেটস সে ফর দিস এক্সাম্পল স্পেসিফিক্যালি আমরা সিএম রেশিও জাস্ট কি করবো, 30,000 ডিভাইডেড বাই 1 লাখ, এটা তো কঠিন কিছু নাই। তারপরে ওইভাবেই আমরা তাহলে ডলার সেলস, বলেন তো এই কোয়েশ্চেনে, এই যে দেখেছেন আমি কিন্তু আপনাদের লাস্ট ক্লাসে বলার সময় বলেছিলাম ডিরেক্ট সিএম রেশিও দিয়েও মাঝে মধ্যে আমাকে ডলার সেলস বা রেভিনিউটা বের করতে হতে পারে, যেখানে আমার হয়তো ইউনিট ইনফরমেশনটা দেয়া নেই। সো এখন বলেন তো ইশরাক, ফারহান, 131, জি ম্যাম, আপনি কি আছি। বলতে পারবেন যে আমার ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার সেলস ইউজিং সিএম রেশিও, এটার ফর্মুলা কি ছিল? ম্যাম, ওই যে ফিক্সড রেশিও ডিভাইডেড বাই হচ্ছে সিএম রেশিও, ফিক্স রেশিও, সরি ফিক্সড যে কস্টটা মানে হ্যাঁ এক্সপেন্স, হ্যাঁ, এটা ফিক্সড ডিভাইডেড বাই কস্ট, হচ্ছে ফিক্সড সিএম কস্ট রেশিও। ডিভাইডেড বাই সিএম রেশিও, তাহলে এখান থেকে আমরা ওভাবে করে ফেলতে পারবো। আর এখানে বলেছে যে ওই ব্রেক ইভেন পয়েন্টটা আসলে মিলছে কিনা, মানে যে পয়েন্টটা আপনি বের করছেন সেটা দিয়ে আসলে আহ, মানে নাম্বার 2-তে আপনি তো একটা ব্রেক ইভেন পয়েন্ট বের করবেন, সেটা দিয়ে ভেরিফাই করতে ইন দ্য কন্ট্রিবিউশন মার্জিন ফরম্যাট আমার আসলেই প্রফিটটা জিরো আসে কিনা। সো এখানে জাস্ট আমি দেখালাম হচ্ছে যে একটা কোম্পানি যখন দুইটা প্রোডাক্ট সেল করে তখন কিভাবে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ক্যালকুলেট করতে হয়। সো এখানে আসলে ভ্যালু অ্যাডিং খুব একটা কিছু নাই। আমি এখন একটা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, ওখান থেকে আমাদের আর একটু শিখতে হবে। 512 এই ম্যাথটাতে আসি আমরা। দেখেন, there is a কোম্পানি যে গলফ বলস বানায়, একটা হলো ফ্লাইট ডাইনামিক আর একটা হলো শিওর শট। ফ্লাইট ডাইনামিকের সেলস দেওয়া আছে, শিওর শটের সেলস দেওয়া আছে, এরপরে কি করেছে ওদের দুইটারই সিএম রেশিও দিয়ে দিয়েছে। এখন দেখি কেউ একজন বলেন তো যে তাহলে এটা টোটাল সিএম রেশিও আসলে আমরা কিভাবে বের করব, টোটাল কোম্পানি সিএম রেশিওটা আমরা কিভাবে বের করবো? ক্যান এনিবডি টেল মি? ম্যাম, 0.8, দুইটার কস্ট বাদ দিয়ে দিব টোটালটার থেকে, দেন দুইটার কস্ট বাদ দিয়ে দিবেন টোটাল, এক্সপেন্সটা আর কি, তাহলে ভেরিয়েবল কস্ট ইনফরমেশন তো দেয়া নেই। ম্যাম দুইটার আলাদা করে সিএম পার মানে সিএমটা বের করে ওইটা এড করে 400,000 দিয়ে ভাগ দেব। ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তাহলে আমাকে এই দুইটার প্রথমে সিএম গুলো বের করে নিতে হবে, কারণ সিএম রেশিও দেওয়া আছে মানে আমি সিএম এর অ্যাবসলিউট ইনফরমেশন বের করতে পারবো কিভাবে, সেটা হলো 1,50,000 ফর দিস ওয়ান, 1,50,000 ইন্টু 80%। তো সেটা করলে আমার ফ্লাইট ডাইনামিকের অ্যাবসলিউট ইনফরমেশন বের হবে। তারপরে একইভাবে আমরা শিওর শর্টেরটা বের করব। এরপরে আমরা কি করব, এই দুইটার যে সিএমটা বের হবে ওই দুটাকে অ্যাড করব, তাহলে আমি কি করব, টোটাল সিএম পাবো, ফর দ্য কোম্পানি টোটাল সিএম পাবো। এরপরে তাহলে ওই সিএমটা যে পেলাম সেটার যদি সিএম রেশিও বের করা লাগে, তাহলে আমার কি করতে হবে, ওই টোটাল সিএমটাকে ডিভাইড করতে হবে বাই হোয়াট, 4 লাখ। ম্যাম, বলেন। ম্যাম তাহলে কি 80%-এর সাথে 150 অ্যান্ড 36%-এর সাথে 250 এভাবে স্টার্ট করব? ইয়েস, তাহলে এই দুইটাকে প্লাস করলে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন মার্জিন অফ দ্য হোল জি জি। কোম্পানি। এরপরে আমি ওই কোম্পানির টোটাল যদি সিএম আমার বের করা লাগে, সেটা আমি তখন তো সিএম রেশিও দিয়ে, সিএম রেশিও যদি বের করা লাগে তখন আমি সিএম কে সেলস দিয়ে ভাগ করে রেশিও বের করতে পারবো, রাইট? জি ম্যাম। আমি ডেসক্রাইব করলে আপনারা বুঝতে পারছেন কিনা, আপনার আমি ম্যাথ দেখাবো বাট ডেসক্রাইব, এখন যে আপাতত ডেসক্রাইব করছি আপনারা কি ধরতে পারছেন? ইয়েস ম্যাম। বাকিরা একটু বলেন তো। জি ম্যাম। মিস, এটা কি আমরা এক্সারসাইজ 12 করতেছি? এক্সারসাইজ 12 করছি। আচ্ছা, সো আমি তাহলে আপনাদের যেটা বললাম সেটা এখন ক্যালকুলেট করেন এবং আমি যাকে প্রশ্ন করব তাকে আমাকে অ্যান্সারটা বলতে হবে, এটার অ্যান্সার কত।
মানে আমি আপনাদেরকে বলেছি প্লিজ ক্যালকুলেট দ্য সিএম রেশিও। $122 Sadman. Is 116 present? আপনি কোন দুনিয়া থেকে হঠাৎ করে উদয় হয়েছেন? ম্যাম আমি করি নাই আসলে, করতেছি একটু সময়। করেন, আমি শুনবো। 122. Zabin. 68. Zabin, can you hear me? আমি কিন্তু যাদেরকে ডেকে পাচ্ছি না আমি কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স দিব না, বিলিভ মি। I'm a bit too tough about online classes. I believe you know. 68. $11. ID Yes, 11. ma'am. Yes, ma'am. করেছেন? Yes, ma'am. কত এসছে answer? Ma'am, 52.5%. Okay, very good. Finally, someone has been able to answer. So, আমরা যদি এখানে কোয়েশ্চেন গুলো দেখবেন, নাম্বার 1 কোয়েশ্চেনে বলা হচ্ছে কন্ট্রিবিউশন ফার্মেট ইনকাম স্টেটমেন্ট ক্রিয়েট করতে, যেটা আসলে আমার কাছে মনে হয় যে মানে প্র্যাকটিস করার কিছু নাই, যেটা জাস্ট সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট বসাবো, তারপর কন্ট্রিবিউশন মার্জিন বসাবো, এরপরে জাস্ট মাইনাস ফিক্স কস্ট। সো হোয়াটস মোর ইম্পর্টেন্ট হিয়ার ইজ হাউ ওই সিএম রেশিও যেটা বের করলাম সেটা দিয়ে বিপি ইন ডলার সেলস বা রেভিনিউটা বের করা। ফাহিম, আপনি কি সেটা করেছেন? ফাইন। ID 5. Hello? হ্যাঁ, আপনি কি ব্রেক ইভেন পয়েন্ট ইন ডলার সেলসটা করেছেন কারেন্ট Yes, ma'am. সেলস জন্য? করেন। আমি সবাইকে আবার 30 সেকেন্ড সময় দিচ্ছি। একজন অলরেডি বলেছে সিএম রেশিও ইজ 52.5%. সো ক্যালকুলেট দ্য বিইপি ইন সেলস। সরি, মিস আমি বলতে পারবো? ইয়েস প্লিজ, এনিবডি? মিস 3,50,000 সেটা। প্রবাবলি। জাস্ট 53. কিভাবে করেছেন সেটা বলেন। মিস ফিক্সড কস্টটা তো ফাইন করা যায়। ওইটা হচ্ছে এখানে দেওয়া আছে 183,750। হুম। ওইটাকে যদি আমি আমার যেটা পেয়েছি সিএম রেশিও 52.5,
ওটা দিয়ে যদি ডিভাইড দিই তাহলে হচ্ছে 3,50,000 আসে ম্যাডাম। ওকে, ইউ আর রাইট। ওকে, অ্যাবসলিউটলি রাইট। এটাই অ্যান্সার। তারপরে নাম্বার 3-তে যদি চলে যাই, নাম্বার 3 নিয়ে আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে আমরা কিভাবে করি। সো আমরা যদি সিএম রেশিও দিয়ে ইফ সেলস ইনক্রিজ বাই 1 লাখ আ মান্থ, by how much would you expect the monthly NOI to increase? এটা এটা কেউ বলতে পারবেন কিনা? আমি লাস্ট ক্লাসে বলেছি 52,500 সিএম রেশিওর একটা ফর্মুলা ইউজ করে চেঞ্জ ইন NOI 52,500. Yes, miss. increase. বলেন তো, কেউ একবার আগে ফর্মুলাটা বলেন। চেঞ্জেস ইন সেলস ম্যাম চেঞ্জেস যেটা সেটার সাথে হচ্ছে কন্ট্রিবিউশন মার্জিনটা আমরা হচ্ছে মাল্টিপ্লাই করে দেবো আর কি। কন্ট্রিবিউশন মার্জিন মাল্টিপ্লাই করবো? রং। ম্যাম রেশিও রেশিও রেশিওটা রেশিও মানে কন্ট্রিবিউশন মার্জিন রেশিওটা আর কি। ওকে, মানে মানে মেইন কথা হচ্ছে যে তাহলে আমার রেশিও ছিল হচ্ছে 52.5%। তাহলে জাস্ট 1 লাখ, তার মানে 52,500 টাকা আমার কি বাড়বে? NOI বাড়বে। আমার যদি সেলস বাড়ে 1 লাখ, তাহলে আমার 52,500 টাকা আমার NOI বাড়বে। এখন এখানে অ্যাজাম্পশনস কি কি ধরতে হয় এটাও বলেছিলাম। বলেন তো এখানে কি অ্যাজাম্পশন ধরলে আসলে আমরা এই পার্সেন্টেজটা অ্যাপ্লাই করতে পারি? ম্যাম সবগুলো Fixed cost change হবে না। Doesn't change, you're right. তার মানে ফিক্সড কস্ট চেঞ্জ না হলেই শুধুমাত্র আমার ওই ভ্যারিয়েবল এক্সপেন্স থেকে এক্সপেন্সের পর যে সিএমটা আসে সেটা ডিরেক্টলি আমার NOI তে চলে যায়, তাই না? আদারওয়াইজ তো আবার সিএম এর পর আমার আবার ফিক্সড কস্ট অ্যাডজাস্ট করা লাগতো যদি ফিক্সড কস্টে কোনো চেঞ্জ আসতো। তারপরে ওইটার তাহলে চেঞ্জ হয়ে আর ওটার পরেও আরো চেঞ্জ হয়ে NOI তে যেত। সিন্স ফিক্সড কস্ট ডিড নট চেঞ্জ, তাই আমি ডিরেক্টলি বলছি যে আমার সিএম এ যদি 52,500 টাকা চেঞ্জ হয়, আমার NOI তো এক্স্যাক্টলি 52,500 টাকাই চেঞ্জ হবে। সো দ্যাটস ওয়াই দ্য অ্যাজাম্পশন হিয়ার ইজ আওয়ার ফিক্সড কস্ট ডিড নট চেঞ্জ। অলসো এখানে আরেকটা অ্যাজাম্পশন বলা যায়, সেটা হচ্ছে যে আমার সেলস প্রাইসও কিন্তু চেঞ্জ হয়নি। আমরা কিন্তু ধরে নিচ্ছি আমার সেলস প্রাইস চেঞ্জ হয়নি, ধরে নিচ্ছি আমার সেলস মিক্স চেঞ্জ হয়নি। ফর এক্সাম্পল, এখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্লাইট ডাইনামিক সেল হয় হলো 1,50,000, আর শিওর শর্ট এট এ টাইম শিওর শর্ট সেল হয় হচ্ছে 2,50,000। এই মিক্সটা যদি সামহাও চেঞ্জ হয়ে যেত, ধরেন ফ্লাইট ডাইনামিক যদি 2,50,000 হতো, শিওর শর্ট যদি 1,50,000 হতো, তাহলে আপনাদের কি মনে হয় যে সেল 1 লাখ বাড়লে 52,500 টাকাই বাড়তো? Should I ask the question again? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। আমার প্রশ্নটা হচ্ছে যে এখানে একটা জিনিস খেয়াল করেন, এটার একটা সেলস মিক্স আছে। 1,50,000 ডিভাইডেড বাই 4 lakhs কত হয়? 0.375। ওকে, আমরা ধরি এখন ধরেন 4 লাখ টাকার মধ্যে আমার 37.5% সেল করে হচ্ছে ফ্লাইট ডাইনামিক, আর বাকি তাহলে 62.5% সেল করে হলো শিওর শট। কিন্তু ধরেন ফর সাম রিজন আমার ধরেন এরকম হয়ে গেল সিচুয়েশন যে ফ্লাইট ডাইনামিক 50% সেল হচ্ছে আর শিওর শটও 50% সেল হচ্ছে। তার মানে ধরেন বাই 1 get 1 একটা অফার দিল, তাহলে তো 50-50 হয়ে যায়, তাই না? তার মানে এখানে কিন্তু তখন আমরা বলতে পারবো সেলস মিক্স চেঞ্জ হয়ে গেছে। এই এতটুকু কি বুঝেছেন কিনা সবাই? ইয়েস 1,50,000 এর জায়গায় ধরেন এটা 2 লাখ হয়ে গেল, এটাও 2 লাখ হয়ে গেল, তার মানে কি আমরা বলতে পারি এখানে সেলস মিক্স চেঞ্জ হয়েছে? ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তো এই সেলস মিক্স চেঞ্জ হলে মাই কোয়েশ্চেন ইজ, ডু ইউ থিঙ্ক এই 1 লাখ টাকা যদি সেলস বাড়ে আপনার NOI 52,500 টাকা বাড়বে কিনা? হোয়াট ডু ইউ থিঙ্ক? Why not? এক্স্যাক্টলি। আপনার যদি এই পার্সেন্টেজটা চেঞ্জ হয়, পার্সেন্টেজ বলতে কিন্তু আমি 80% আর 36% বলছি না, আমি বলছি হলো টোটাল সেলসের কত পার্সেন্ট ও সেল করে, কত পার্সেন্ট ও সেল করে। যেমন এই মুহূর্তে টোটাল সেলসের 37.5% সেল করে ফ্লাইট ডাইনামিক আর 62.5% সেল করে শিওর শট, বাট ফর সাম রিজন জিনিসটা 50-50 হয়ে গেল। তার মানে ধরেন ফ্লাইট ডাইনামিক্সের সেল হয়ে গেল 2 লাখ, শিওর শটের সেল হয়ে গেল 2 লাখ। তখন আপনার সিএম রেশিওতে একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে। তার মানে আপনি তখন এই যে
2 লাখের 80%, 2 লাখের 36%, ওটা ক্যালকুলেট করে যখন টোটালের একটা সিএম রেশিও বের করবেন, সেটা আগে চেঞ্জ হয়ে যাবে। সো ওই চেঞ্জটা যদি হয়ে যায়, তখন কিন্তু আপনার 1 লাখ টাকা সেল বাড়লে, তখন আপনার 1 লাখ টাকা সেল বাড়লে আপনার এনওআইতেও ইম্প্যাক্টটা ওই সিএম রেশিও ওয়াইজই পড়বে। এই কথাটা কে কে বুঝতে পেরেছেন হাত তোলা? রেজ ইওর হ্যান্ডস প্লিজ। স্যার একবার একটু বুঝিয়ে দেন। ওকে, আমার মনে হয় যে আমি আসলে একটু আপনাদেরকে করে দেখাবো কিনা। আচ্ছা, করে দেখানোর আগে তাহলে একটা কাজ করেন, এবং আসলেই দেখতে পাচ্ছি হ্যান্ড খুবই অল্প রেজ হয়েছে। হ্যান্ডস ডাউন করেন যারা আসলে হ্যান্ড রেজ করেছেন। আহ, যারা এখন বুঝতে চাচ্ছেন এবং আপনারা আগের পার্টটুকু করেছেন, তার মানে আপনারা আগের সিএম রেশিওটা ক্যালকুলেট করেছেন, তারা একটা কাজ করেন এখন, সেটা হলো আপনারা ফ্লাইট ডাইনামিকের সেলস ধরেন 2 লাখ, শিওর শটের সেলস ধরেন 2 লাখ, তারপরে নতুন করে সিএম রেশিও ফর দ্য ওভারঅল কোম্পানি ক্যালকুলেট করেন। তারপর বলছি। ম্যাম 58%, না না, সরি সরি। You are right. Why are you saying sorry? ম্যাম একটু Yes, ma'am. 58%, গুলাই ma'am. ফেলছিলাম। 58%. 58%ই হবে। আচ্ছা, দেখেন আমরা আগের সিনারিওতে সিএম রেশিও কত পেয়েছি? 52.5%, তাই না? আর এখন দেখেন, যখনই আমি সেলস মিক্সটা চেঞ্জ করে ফেললাম, এই যে আগের সেলস মিক্স ছিল 32.5% আর 62 না, 37.5% আর 62.5%। আর এখন আমরা সেলস মিক্স কি বলছি? 50%, 50%। যখন আমি সেলস মিক্সটা চেঞ্জ করে ফেলেছি, আমার ওভারঅল সিএম রেশিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এই সিএম রেশিও দিয়ে যদি আপনি নাম্বার 3 এর উপর অ্যাপ্লাই করেন, নাম্বার 3 এর অ্যান্সারটা আপনি এখন নতুন সিএম রেশিও দিয়ে ক্যালকুলেট করেন, তখন আপনার কত হবে? 58,000, তাই না? তাহলে আগের বারে অ্যান্সার এসেছিল 52,500, এখনের অ্যান্সার হচ্ছে 58,000। তাহলে কি আমরা একটা কনক্লুশন এখান থেকে ড্র করতে পারি কিনা? ইফ দ্য সেলস মিক্স চেঞ্জেস, the whole company CM ratio changes. ইয়েস ম্যাম। এবং সিএম রেশিও যখন চেঞ্জ হয়, সেটার কারণে আমার ওভারঅল নেট অপারেটিং ইনকাম চেঞ্জ হয়ে যায়। এটা আমরা বলতে পারি কিনা? Yes, ma'am. ইয়েস ম্যাম। ওকে, তাহলে এই পোর্শনটুকু সেলস মিক্সের সাথে কিভাবে আমার সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন রিলেটেড বা নেট অপারেটিং ইনকাম রিলেটেড, এই ডিসকাশনটা কে কে বুঝতে পেরেছেন? একটু হাত তোলেন। ওকে, যাক, at least 25 or 6 people got it. অনলাইনে এতটুকু আমি অনেক অ্যাচিভমেন্ট মনে করছি। ওকে, এনিওয়ে, নাও দিস ইজ দ্য কোয়েশ্চেন যেটা আসলে আপনাদের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিকে কিছুটা চ্যালেঞ্জ করবে, অ্যান্ড আই বিলিভ এটার জন্য বোনাস দিলে দেখা যাবে আসলে একই মানুষই বারবার বোনাস পেয়ে যাবেন কিনা। আচ্ছা দিই, আচ্ছা দেখি কেউ বলতে পারবেন কিনা। দ্য কোয়েশ্চেন ইজ, সিএম রেশিও কিভাবে চেঞ্জ হলে এনওআই বাড়বে? সিএম রেশিও, সরি, কোয়েশ্চেনটা আবার রিফ্রেশ করছি। সেলস মিক্স কিভাবে চেঞ্জ হলে এনওআই বাড়বে বা এনওআই তে মোর পজিটিভ চেঞ্জ আসবে? ম্যাম বলবো? ইয়েস প্লিজ। ম্যাম, যে প্রোডাক্টের হচ্ছে গিয়ে সিএম রেশিওটা হচ্ছে কি বেশি কম্পারেটিভলি, ওই হ্যাঁ, প্রোডাক্টটার সেলসটা যদি বাড়ে তাহলে হচ্ছে কি আমার পারফেক্ট, এনওয়াইটা হচ্ছে বাড়বে সেলসের সাথে। পারফেক্ট, আই এম ভেরি হ্যাপি উইথ ইউ পিপল। এই জিনিসটা আসলে সবসময় আমি দেখিনি আমার স্টুডেন্টরা পারে। ওয়ান্ডারফুল।
তো বাকিরা কি বুঝতে পারছেন সাজ্জাদ যেটা বলেছে? এটার Yes, এক্সপ্লেনেশনটা একটু ম্যাম দিলে বুঝতে পেরেছি। ইয়েস ম্যাম ওকে, ভেরি গুড। আচ্ছা, লাস্ট দিন হচ্ছে গত ক্লাসে বোনাস দিয়েছিলাম। সেকশন বি তে একজন হচ্ছে 122 ছিলেন আর একজন কি 14 ছিলেন? জি ম্যাম। ওকে, গুড। তাহলে হচ্ছে আজকে হচ্ছে 130, তাই না? জি 130। আহারে, আজকে তো সেকশন এ আর বি দুইজনকে আলাদা করে সুযোগ দেওয়া হলো না। আচ্ছা, এনিওয়ে, বেটার লাক নেক্সট টাইম। যেটা বলছি সেটা হলো, আহ ও যে কথাটা বলেছে সেটা আমি বাকিরা যারা বোঝেননি তাদের জন্য আমি আবার একটু বলে দিচ্ছি। আমার প্রশ্নটা ছিল এরকম: সেলস মিক্সকে আমরা কি ধরনের মিক্স করলে আমার ওভারঅল সিএম রেশিও বাড়বে, যার কারণে আমার ওভারঅল অপারেটিং ইনকাম বাড়বে। সো আমাকে সাজ্জাদ উত্তর দিয়েছে যে যেই প্রোডাক্টটার নিজে সিএম রেশিও বেশি, তার মানে যেই প্রোডাক্টটা আমাকে বেশি কন্ট্রিবিউশন মার্জিন এনে দিতে পারে, সেই প্রোডাক্টটা যদি আমি ওই মিক্সের মধ্যে বেশি করে ইনক্লুড করতে পারি, তাহলে আমার ওভারঅল কোম্পানির অপারেটিং ইনকাম বাড়বে। ফর এক্সাম্পল, ইন দিস স্পেসিফিক এক্সাম্পল, ফ্লাইট ডাইনামিকের দেখবেন, ফ্লাইট ডাইনামিক একটা প্রোডাক্ট সেল করতে পারলে তার থেকে 80%ই আমার প্রফিটে চলে যায়। বাট শিওর শটের ক্ষেত্রে একটা প্রোডাক্ট সেল করতে পারলে সরি সরি তো শিওর শটের ক্ষেত্রে একটা প্রোডাক্ট সেল করতে পারলে সেটার 36% মাত্র আমার প্রফিটে যায়। তাহলে আপনারাই খেয়াল করেন, আমি কি নিশ্চয়ই চেষ্টা করব না বেশি করে ফ্লাইট ডাইনামিক সেল করার, যেহেতু আমার 80% প্রফিট ওখান থেকে অ্যাড হয়। সো তার মানে আমি যদি একটা মিক্স করি প্রোডাক্ট, ওই মিক্সের মধ্যে আমি যদি বেশিরভাগ ফ্লাইট ডাইনামিক দিতে পারি, ফ্লাইট ডাইনামিক যদি বেশি ঢুকাতে পারি, তখন আমার দেখা যাবে যে আমার প্রফিটটা ওভারঅল কোম্পানির জন্য প্রফিটটা বাড়ছে। এটা আসলে কমন সেন্স। এটা আসলে নর্মালি আমরা সবাই জানি, যে প্রোডাক্টের প্রফিট বেশি সেই প্রোডাক্ট বেশি করে সেল করার চেষ্টা করো। ওই জিনিসটাকেই জাস্ট আমরা এখন নিউমারিক্যালি দেখলাম। তাহলে এখন বুঝেছেন সবাই আমার প্রশ্নটা কি ছিল এবং প্রশ্নের উত্তরটা কি ছিল? ইয়েস ম্যাম। এই জিনিসটা আপনাদের এই কোর্সেও লাগবে, এর পরের কোর্সেও লাগতে পারে। সো সেলস মিক্সের ক্ষেত্রে তাহলে আমরা ডিসিশন নিলাম, প্রথম কথা হচ্ছে সেলস মিক্স চেঞ্জ হলে এনওআই চেঞ্জ হয়। সো এখানে যে প্রশ্নটা ছিল যে সেলস যদি 1 লাখ টাকা ইনক্রিজ করে আমার এনওআই কত ইনক্রিজ করে, সেখানে ক্ষেত্রে আমরা অ্যাজাম্পশন ধরে নিচ্ছিলাম কয়েকটা। তার মধ্যে একটা ছিল ফিক্স কস্ট চেঞ্জ হয় না, আর একটা ছিল আমার সিএম রেশিও চেঞ্জ হয় না, তাহলে আমার সেলস মিক্স চেঞ্জ হয় না, সেলস প্রাইস চেঞ্জ হয় না। এরকম কয়েকটা অ্যাজাম্পশন ধরে আমরা ম্যাথ করেছিলাম। এবং আমরা যখন দেখেছি একটা অ্যাজাম্পশন আমরা চেঞ্জ করি, ফর এক্সাম্পল আমরা সেলস মিক্সটা চেঞ্জ করি, তখন দেখলাম আমাদের সিএম রেশিও চেঞ্জ হয় এবং আমাদের এনওআইও ওভারঅল চেঞ্জ হয়। দিস ইজ দ্য লার্নিং ফ্রম দিস টপিক। ওকে, তাহলে কি আমি আগাবো? এই টপিক আপনার আমাকে আবার কাল নেক্সট ক্লাসে পড়াতে বলবেন না তো আপনারা? আই এম অ্যাফ্রেড অফ অনলাইন ক্লাসেস, দিস ইজ ওয়াই। আমার যে বেশিরভাগ সময় যেটা করতে হয়, অনলাইনে পড়ানোর পর আবার পরের ক্লাসে স্টুডেন্টরা বলে ম্যাম বুঝিনি, আবার পড়াবেন। সো ইটস লাইক এ ওয়েস্টেজ। আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। ওকে, সো আমাকে না পারলে আবার বলবেন, অ্যাটলিস্ট একটা টপিক আমরা প্রপারলি শেষ করি। এনিবডি, এনি কোয়েশ্চেন? নো ম্যাম। আমি দেখতে পাচ্ছি অলরেডি 4 জন চলে গেছে। মিস, পুরো ডিসকাশনটা একটা শেষ কনক্লুশন যেটা বললেন এটাকে আরেকবার বলা যাবে, দ্য ফাইনাল লাইন? শিওর। সো আমার পুরো ডিসকাশন শেষে যেটা বলেছি, সেলস মিক্সের যে সিনারিওটা আমরা দেখলাম, কোম্পানি সেলস মিক্সটা, প্রথম কথা হচ্ছে যে আমরা যখন প্রথম সেকেন্ড ম্যাথটা করছিলাম, তখন ওখানে নাম্বার 3 কোয়েশ্চেন যেটা পেয়েছি যে 1 লাখ যদি সেলস ইনক্রিজ করে আমার এনওআই কত ইনক্রিজ করে। সো আমরা ইনিশিয়াল সিনারিওতে সেটা বলেছি যে 1 লাখ সেলস ইনক্রিজ করলে আমার এনওআই ইনক্রিজ করে 52,500। তারপরে কোয়েশ্চেনটা ছিল হোয়াট আর ইউর অ্যাজাম্পশনস। সো আমরা যখন এরকম একটা অ্যান্সার করি তখন আমাদেরকে অ্যাজাম্পশন কি কি ধরে নিতে হয়। প্রথম কথা হচ্ছে আমার ফিক্সড কস্ট চেঞ্জ হচ্ছে না। দ্বিতীয় অ্যাজাম্পশন হচ্ছে আমার সেলস মিক্স চেঞ্জ হচ্ছে না। ওকে,
তো এই কথাটা প্রুফ করার জন্য আমি আপনাদেরকে একটা চেঞ্জ অফ সিনারিও দিয়েছি, সেটা হলো যে সেলস মিক্সটাকে চেঞ্জ করে দেখিয়েছি। সো আমরা দেখেছি সেলস মিক্স যদি চেঞ্জ হয় তখন আমাদের ওভারঅল সিএম রেশিও চেঞ্জ হয়ে যায় এবং সেটার কারণে আমার এনওয়াই চেঞ্জ হয়ে যায়। এবং আমাকে সাজ্জাদ যে উত্তরটা সাদমান বা সাজ্জাদ 130 আমাকে যে উত্তরটা দিয়েছে সে অনুযায়ী আমরা ধরতে পারি সেলস মিক্সে যে প্রোডাক্টটা বেশি কন্ট্রিবিউশন মার্জিন অ্যাড করে সেই প্রোডাক্টটার রেশিও বাড়ানো গেলে, প্রপোর্শন বাড়ানো গেলে আমার কোম্পানির ওভারঅল এনওয়াই বাড়ে। Am I clear, Rubaiyat? Yes, ma'am. Miss, understood. ওকে। এটা এটা আমার মনে হয় যে আসলে আপনাদেরকে আমি নেক্সট ক্লাস থেকে এরকম কোনো ডিসিশন মেকিং কিছু থাকলে আমি সেটা একটু স্লাইড রেডি করে আনবো। আমার মনে হয় ওটা দেখলে আপনারা আরো বেটার বুঝতে পারবেন। এনিওয়ে, কারো আর কোনো প্রশ্ন আছে রিলেটেড, নাকি এই টপিক আমি এখন আপাতত ছাড়তে পারি? মিস, কিন্তু এই ক্ষেত্রে যদি আমাদের ফিক্সড কস্টটা চেঞ্জ হয়ে যায় তাহলে তো এটা এইভাবে কাজ করবে না, তাই না? অ্যাবসলিউটলি। এই যে মাত্র অ্যাজাম্পশন ধরে নিয়েছিলাম ওখানের মধ্যে কিন্তু ফিক্স কস্টও ছিল। সেম গোস ফর দিস। তাহলে ফিক্স কস্ট যদি চেঞ্জ হয় তখন তো আমি বলতে পারবো না যে আমার এত সিএম এসছে ওটা ডিরেক্টলি আমার এনওআই তে যাবে। দেখেন নুসরাত, কন্ট্রিবিউশন মার্জিন এবং এনওআই এই দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস। কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্স কস্ট মাইনাস হয়ে দেন অপারেটিং ইনকাম আসে, তাই না? So তার মানে মাঝখানের এই ফিক্স কস্টটা যদি সামহাও চেঞ্জ হয় তাহলে আমি বলতে পারি না যে আমার এনওআই তে ওই ইম্প্যাক্টটা ডিরেক্টলি চলে যাবে, যাবে না। কারণ তখন আমার ধরেন কন্ট্রিবিউশন মার্জিন যদি 1,000 টাকা আসে, ফিক্স কস্ট যদি আগে 500 টাকা থাকে এখন 600 টাকা হয়ে যায়, তাহলে তো বলা যায় যে আমার এনওআই 400 টাকা হয়ে যাবে, তাই না? তো তার মানে আমার ফিক্স কস্ট চেঞ্জ হলে আমার ওভারঅল এনওআই তে ইম্প্যাক্টটাও চেঞ্জ হয়ে যাবে। আমি কি আপনার প্রশ্ন উত্তর দিতে পেরেছি নুসরাত? জি মিস। ওকে, ঠিক আছে। Let's move on. আমার মনে হয় অবশ্য এই চ্যাপ্টারটা আর কত লম্বা করবো। আচ্ছা, আমি কি সেকশন একটা সেকশনে আমার মনে হয় আমি মার্জিন অফ সেফটি জিনিসটা পড়াতে পারিনি, একটা সেকশনে পেরেছি। মার্জিন অফ সেফটি কাদেরকে পড়িয়েছি? মিস বিতে। ম্যাম বি সেকশন। বি সেকশনে। তাহলে সেকশন এ কে পড়াতে পারিনি। সেকশন বি তাহলে কেউ একজন দেখি সেকশন এর জন্য একটু বোঝান হোয়াটস মার্জিন অফ সেফটি। Ma'am, বলবো? ইয়েস প্লিজ। Margin of safety basically is a value by how much our sales can drop. বিফোর? Before, ma'am, before we incur any losses. ইয়েস, বিফোর উই ইনকার এনি লসেস। তাহলে আচ্ছা, ও যে কথাটা বলেছে সেটা থেকে তাহলে দেখি সেকশন এর কেউ বলেন তো তাহলে ফর্মুলাটা কি হতে পারে? ম্যাম সেলস মাইনাস কি ব্রেক ইভেন সেলস ভেরি গুড, ভেরি গুড। সেলস মানে কোন সেলসটা বোঝাচ্ছেন? মানে অ্যাকচুয়াল সেলস যেটা হচ্ছে আমার। এক্স্যাক্টলি, মানে আমার বর্তমানে যত সেলস আছে। তাহলে আমার মার্জিন অফ সেফটি মানে হচ্ছে যে আমার সেলস কতটুকু ড্রপ করতে পারে বিফোর আই স্টার্ট টু মেক লস। তার মানে বিষয়টা হচ্ছে যে আমি কতটুকুতে গেলে এর পরে নিচে নামলে আমার লস শুরু হয়, সেটা তো নিশ্চয়ই বিইপি ব্রেক ইভেন পয়েন্টের নিচে নামলেই তো আমার লস শুরু হয়। তার মানে আমি ব্রেক ইভেন পয়েন্ট পর্যন্ত নামতে পারবো। তাহলে আমার সেলস ধরেন যদি কারেন্টলি 1,000 হয়, 1,000 টাকা, আমি কিন্তু টাকার কথা বলছি, আমি ইউনিটে যাচ্ছি না। আমার যদি কারেন্ট সেলস 1,000 টাকা হয় আর আমার ব্রেক ইভেন পয়েন্ট যদি, আমি তো ব্রেক ইভেন পয়েন্ট বের করা শিখেছি, তো আমার ব্রেক ইভেন পয়েন্ট যদি 800 টাকা হয় তাহলে আমার মার্জিন অফ সেফটি কত? সামওয়ান ফ্রম সেকশন এ। বোঝেন নাই? আমার কারেন্ট Miss, সেলস যদি কোয়েশ্চেনটা 1,000 একটু টাকা ক্যাচ হয়, করতে আমার পারি না, ব্রেক আরেকবার ইভেন বলবেন প্লিজ? পয়েন্টের সেলস যদি 800 টাকা হয় তাহলে হোয়াটস মাই মার্জিন অফ সেফটি?
মিস 200 200 200 টাকা এক্স্যাক্টলি, মানে আমার হাতে 200 টাকা আছে, মাই সেলস ক্যান ফল বাই 200 before I start to make a loss. It's a very simple concept. Margin of safety, তার মানে how safe I am. তার মানে I am safe by 200 টাকা সেল। বুঝতে পারছেন সেকশন এ? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। তার মানে এটা কিন্তু ইন ইটসেলফ তেমন একটা ম্যাথ না, এটাকে তাহলে আমার অন্য কোথাও কনসেপ্ট হিসেবে ইউজ করতে হতে পারে। তাহলে কি বললাম, মার্জিন অফ সেফটি হলো হাউ সেফ আই এম। তার মানে আমার যদি এখন ব্রেক ইভেন ওই যতটুকু এক্সট্রা সেলস আছে মানে অ্যাবাভ দ্য ব্রেক ইভেন পয়েন্ট, ওইটুকুই আমার সেফটি। দ্যাটস ওয়াই দিস ইজ কল্ড মার্জিন অফ সেফটি। ওকে, সো এটা নিয়ে তাহলে আমি আর ফার্দার ডিসকাস করছি না। সেকশন এ, আর ইউ ওকে উইথ দ্যাট? শুড আই Yes. মুভ অন? ইয়েস ম্যাম। একজন ইয়েস ম্যাম বলেছেন, বাকিরা কি বোঝেন নাই তাহলে? বুঝতে পেরেছি ম্যাম। বুঝতে পেরেছি ম্যাম। অলরাইট, তাহলে there is a new concept না? আপনি স্ক্রিন শেয়ার করছেন না? No, আমি এখন স্ক্রিন শেয়ার অফ রেখেছি। ম্যাম জি বলেন। ম্যাম নুসরাত জাহান হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল তো হচ্ছে আবার ঢোকার ট্রাই করতেছে বাট হচ্ছে অ্যাপ্রুভাল অন আছে সম্ভবত। আচ্ছা ঠিক আছে, দেখছি। Just a second. রেদওয়ানকে আইডি কত? ম্যাম আইডি 20। 20. সামিহা, হু ইজ সামিহা? অলরাইট, আমি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ নিয়ে পড়ানো শুরু করতে চাচ্ছিলাম। সো ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, জাস্ট আ সেকেন্ড, আমি এখানে যেহেতু আপনাদের এখানে একটা বইয়ে সলভ করা ম্যাথ আছে সেটাই দেখিয়ে নিচ্ছি। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, আমরা এখন এরকম একটা কনসেপ্ট সম্পর্কে শিখবো যেটাকে বলা যেটা ফর্মুলা এখানে লেখা আছে। ফর্মুলা লেখার আগে আমি আপনাদেরকে একটু কনসেপ্টটা ডিসকাস করি। হোয়াটস ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ? আপনারা যদি এই ফর্মুলাতে দেখেন, কন্ট্রিবিউশন মার্জিন অ্যান্ড নেট অপারেটিং ইনকাম, এই দুইটা জিনিস উপরে নিচে দেওয়া আছে। ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু? এই দুইটা কনসেপ্টের মধ্যে মেইন ডিফারেন্সটা কোন জায়গায়? ম্যাম একটু কোশ্চেনটা একটু রিফ্রেশ করে বললে ভালো হতো। কোয়েশ্চেনটা রিফ্রেশ করে বলবো। কোয়েশ্চেনটা হচ্ছে যে কন্ট্রিবিউশন মার্জিন আর নেট অপারেটিং ইনকাম, এই দুইটা যে আইটেম, এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় ক্রিয়েট হয়? ম্যাম কোনটা থেকে ফিক্সড কি কস্ট। মাইনাস ম্যাম করতে? ফিক্সড ফিক্সড কস্টে ফিক্সড ফিক্সড কস্ট এক্সপেন্সটা আমরা থেকে সঠিক ছিল না কন্ট্রিবিউশন তাহলে মার্জিন থেকে। ডিফারেন্সটা হলো ফিক্সড কস্টে। তাহলে আমরা বলতে পারি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ এই ওয়ার্ডটা, এই কনসেপ্টটা বোঝায় whether there is more fixed cost or less fixed cost. আমি আপনাদেরকে ইনিশিয়াল চ্যাপ্টারের দিকে, ইনিশিয়াল বেসিক কনসেপ্ট যখন দিচ্ছিলাম তখন একটা কথা বলেছি, কোম্পানিতে ভ্যারিয়েবল যে কোনো একটা কস্ট আইটেমকে ভ্যারিয়েবল করবে নাকি ফিক্স করবে, এটা মাঝে মধ্যে ম্যানেজারদের হাতে অপশন থাকে। ডু ইউ রিমেম্বার এনি এক্সাম্পল রিগার্ডিং দিস? কোয়েশ্চেনটা হলো যে একটা কস্ট আইটেম, ধরেন আপনার কোনো একটা খরচ করতে হবে, সেই খরচটা আপনি কি ফিক্সড হিসেবে করবেন নাকি ভ্যারিয়েবল হিসেবে করবেন? অ্যাজ এ ম্যানেজার আপনার হাতে এই অপশনটা থাকে।
So, can you give me an example of such a scenario? ম্যাম যেমন হচ্ছে আমি যদি কোনো একটা মেশিনারিজ ইউজ করি, হুম তখন হচ্ছে গিয়ে মেশিনারিজটা যদি হচ্ছে গিয়ে রেন্টাল সিস্টেমে নেওয়ার পর আমার কস্টটা হচ্ছে কম আসে, তাহলে হুম হচ্ছে আমি এটা ভেরিয়েবল কস্ট হিসেবে রাখবো। ওকে, আর যদি কস্ট হচ্ছে গিয়ে বেশি আসে, তখন হচ্ছে আমি এটা কিনে নিব, তখন হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট হিসেবে কাজ করবে। পারফেক্ট, ভেরি গুড। তাহলে দেখেন ও যেটা করেছে সেটা হচ্ছে মান্থলি, ওটাকে ফিক্স কস্ট বলা যায়, ধরেন মান্থলি যদি রেন্ট নেওয়া হয়, কিন্তু ধরেন ওর যদি ইয়ারলি চিন্তা করি তাহলে কিন্তু ওটা হিসেবে এক প্রকার ভ্যারিয়েবল কস্ট হয়ে যায়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমি তাহলে একটা কস্টের ক্ষেত্রে এটার আরেকটা মোর মানে আরো আরো প্রেফারেবল এক্সাম্পল হয় হচ্ছে ওই যে সেলস কমিশন ভার্সাস সেলস ম্যানকে স্যালারি দেয়া। ওকে, তাহলে লেটস একটা ম্যানেজার চুজ করার চেষ্টা করছে ওয়েদার হি শুড মেক এ কস্ট ভ্যারিয়েবল অর ফিক্সড। ওকে, তাহলে এখন সেই কনসেপ্টটা, সেই জিনিসটা ও ডিসিশন নেওয়ার আগে হি নিডস টু নো অ্যাবাউট ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ। আপনারা কি লেভারেজ শব্দটা আগে কোথাও পড়েছেন? লেভারেজ ইয়েস ম্যাম, কোথায়, কোন কোর্সে? ম্যাম ফাইন্যান্সে। ফাইন্যান্সে ছিল ম্যাম। ফাইন্যান্সে ফাইন্যান্স, পড়েছেন? ওকে ওকে, ইউ আর রাইট, ফাইন্যান্সে পড়েছেন। ও, আপনারা তো ওখানে ফাইন্যান্সিয়াল লেভারেজ পড়েছেন তাই না? ইয়েস ম্যাম। ওটা ওটা কি ছিল আসলে, ওই কনসেপ্ট কি কারো মনে আছে? মিস হুম, ডেট ইউজ করা। ডেট ইউজ করা, ভেরি গুড ভেরি গুড, একটু মনে থাকলেও যথেষ্ট। তার মানে আপনি ডেট ইউজ করবেন কি করবেন না সেটা কি আসলে কিছুটা বোঝায় না যে আপনার কোম্পানি রিস্কি পজিশনে যাচ্ছে কি যাচ্ছে না? ইয়েস ম্যাম। ডেট ইয়েস ইউজ মিস। করাই তো বলা যায় আপনি এক প্রকার একটা রিস্ক নিচ্ছেন। এখানেও লেভারেজ জিনিসটা কিছুটা রিস্কের সাথে রিলেটেড। মাই কোয়েশ্চেন টু অল অফ ইউ, ডু ইউ থিঙ্ক ইউজিং fixed cost is more risky or variable cost is more risky? What do you think? মিস ফিক্সড কস্টই হচ্ছে মোর রিস্কি। Fixed cost use should be more risky. সবাই কি অ্যাগ্রি করছেন? Fixed cost, using fixed cost, committing to a fixed cost is more risky. এটা কি সবাই অ্যাগ্রি করছেন? ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes. So the thing is, তাহলে আমরা বেসিক্যালি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দিয়ে বের করার চেষ্টা করি একটা কোম্পানি ফিক্সড কস্টে বেশি কমিটেড নাকি ভ্যারিয়েবল কস্টে বেশি কমিটেড। এবং যখন আমরা এই নাম্বারটা ক্যালকুলেট করে ফেলি, এই যে দেখেন এই ম্যাথে একটা নাম্বার ক্যালকুলেট করা হয়েছে, দ্যাট ইজ 5। এই 5 দিয়ে আমরা তখন শর্টকাটে ক্যালকুলেট করতে পারবো যে কোম্পানিতে সেলস বাড়লে বা কমলে সেটার ইম্প্যাক্ট কিভাবে অপারেটিং ইনকামে পড়ে। সেম অ্যাজ সিএম রেশিও। আমি জানি বুঝতে অসুবিধা হচ্ছে, আবার বলছি। আমরা ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দিয়ে শর্টকাটে ক্যালকুলেট করব if there is a change in the sales, how much change will there be in the net operating income? আচ্ছা, আমি একটু লিখে দেখাই, just a second. ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ফর্মুলা লিখছি না, যেহেতু আমি তো আপনাদেরকে মাত্র দেখিয়েছি। সো আমরা একবার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ যদি ক্যালকুলেট করে ফেলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো, চেঞ্জ ইন, তাহলে আমরা বুঝতে পারবো যে সেলসে চেঞ্জ হলে সেটার ইম্প্যাক্টটা এনওআই তে কিভাবে পড়ে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে, ম্যাম ওটা তো আমরা সিএম রেশিও দিয়েই বের করতে পারি। সিএম রেশিও দিয়ে আমরা এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট সেটা বের করতে পারি, আর ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দিয়ে আমরা কত পার্সেন্ট বাড়বে বা কমবে সেটা দেখতে পারি।
ফর এক্সাম্পল দেখেন, আমি আপনাদেরকে স্ক্রিনটা একেবারে শেয়ার করে নিলে আমার জন্য বেটার হতো। জাস্ট আ সেকেন্ড। আপনাদেরকে মাত্রই এই ম্যাপে কি দেখালাম, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ ক্যালকুলেট করা হচ্ছে 5। এখন দেখেন এই ম্যাপটাতে কি বলা হচ্ছে, এক্সপেক্টেড ইনক্রিজ ইন সেলস 8%। তার মানে এই কোম্পানিতে যতটুকু ফিক্স কস্ট আছে সেটার কারণে আমার এক্সপেক্টেড ইনক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম হলো 40%। কি করেছে সেটা হলো যে ইনক্রিজ ইন সেলস 8%, সেটাকে আমার ডিওএল দিয়ে গুণ করা হয়েছে। সো উই গট এ 40% ইনক্রিজ ইন দ্য এনওআই। এখন মাই কোয়েশ্চেন টু ইউ, এই একইভাবে এই 5 ক্যালকুলেট করার পরে ধরেন আপনার there is an expected decrease in sales of 8%, তাহলে আপনার এনওআই তে কি ইম্প্যাক্ট করবে বলেন তো? এক্সপেক্টেড ডিক্রিজ ইন সেলস হয়েছে 8%, এনওআই কত হবে? এনওআই তে চেঞ্জ কত পার্সেন্ট হবে? এক্সপেক্টেড ডিক্রিজ ইন নেট অপারেটিং ইনকাম হবে ma'am, মানে যেটা আসবে আমাদের, মানে যদি সেলসে আমাদের ডিক্রিজ আসে তাহলে তো আলটিমেটলি আমার নেট অপারেটিং ইনকামেও তো ডিক্রিজই আসতেছে। এবং সেটা কত পার্সেন্ট হবে? ম্যাম if it 20%ই তো হওয়া decrease in উচিত। 8%, এটা 40%ই হবে। তাহলে 40%, আমরা বলতে পারি যে যদি সেলস ইনক্রিজ করে বাই 8% ফর দিস কস্ট স্ট্রাকচার, 40% আমার এনওআই ইনক্রিজ করবে, আর ডিক্রিজ করলে 40%ই ডিক্রিজ করবে। নাও লেটস থিঙ্ক অফ অ্যানাদার সিনারিও। ধরেন আরেকটা কোম্পানির কস্ট স্ট্রাকচার অনুযায়ী ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ বের হলো 2। ওকে, এই সেম নাম্বারটা ক্যালকুলেট করে আমরা কি পেলাম? 2। এখন 2 এর উপর যদি 8% চেঞ্জ হয় তখন আমার এখানে চেঞ্জটা কত আসতো? 16%। 16%। তাহলে সেলস যদি ইনক্রিজ করতো আমার প্রফিট ইনক্রিজ করতো 16%, আর যদি ডিক্রিজ করতো তখন আমার প্রফিটও ডিক্রিজ করতো 16%। নাও মাই কোয়েশ্চেন টু ইউ, হুইচ ওয়ান ইজ রিস্কিয়ার? ম্যাম রিস্কিয়ার অ্যাজ ইন ম্যাম ফার্স্ট ওয়ান। ফার্স্ট ওয়ান রিস্কিয়ার অ্যাজ ইন সেটা আপনি কেউ একজন প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বোঝাচ্ছি। বলেন, ম্যাম আমি হাই ডিওএল ম্যাম বাট যত থিঙ্ক অ্যাবাউট হাই দিস। ম্যাম হ্যাঁ সরি, হাই হচ্ছে তত রিস্ক বেশি হচ্ছে ম্যাম। আবার বলেন রিফাস শুরু থেকে, সরি। ম্যাম বোঝাতে চাচ্ছি যে ম্যাম ডিওএল আমাদের যত বেশি হবে তত তো রিস্কি আর কি। ইট ডাজন্ট ম্যাটার আমাদের জন্য নেট অপারেটিং ইনকাম কত হচ্ছে বা আমাদের ইনক্রিজ কত হচ্ছে, মানে আমাদের তো ডিওএলই তো আমাদের মেট্রিক যেটা দিয়ে আমরা রিস্ক মেজার করব। ইয়েস, ইউ আর রাইট। বাকিরা কি বুঝতে পারছেন রিফাজের কথাটা? Yes, ma'am. ইয়েস ম্যাম। দেখেন প্রথমে এই এক্সাম্পলটা দিয়ে দেখিয়েছি এই কোম্পানির চেঞ্জটা 40% হয়, বাড়লেও 40% কমলেও 40%। আবার আমি আপনাদেরকে ধরতে বলেছি একটা এক্সাম্পল যে কোম্পানির ডিওএল 2। সো ডিওএল 2 মানে তাহলে ওর সেলস সরি প্রফিট ইনক্রিজ করলেও 16% ইনক্রিজ করে, ডিক্রিজ করলেও 16% ডিক্রিজ করে। তাহলে আমার প্রশ্ন ছিল উইচ কোম্পানি ইজ রিস্কিয়ার অ্যাট দ্য সেম টাইম মোর প্রফিটেবল? সেটা হয়ে যাবে এই কোম্পানিটা, যেহেতু এটাতে 5 এবং সেটার ইম্প্যাক্টটা তার মানে এটা একটা মাল্টিপ্লায়ার, তার মানে ইম্প্যাক্টটা একটু বেশি। সো তার মানে এই কোম্পানিটার প্রফিট বাড়লে বেশি বাড়ে, কমলে বেশি কমে। আর অন্য যে সিনারিওটা নিয়েছি আমরা এক্সাম্পলারি 2 দিয়ে, সেটার প্রফিট বাড়লেও কম বাড়ে আবার কমলেও কমই কমে। তার মানে আমরা বলতে পারি এই কোম্পানিটাতে রিস্ক অ্যান্ড রিটার্ন বেশি, আর আমরা যখন 2 নিব তখন ওই কোম্পানিটার রিস্ক অ্যান্ড রিটার্ন কম। এখন আপনাদেরকে এই ক্যালকুলেশন দেখে বলতে হবে, once again another analytical scenario and bonus for this, আপনাদেরকে এই ফিগারটা দেখে বলতে হবে কোন কোম্পানিটাতে ফিক্স কস্ট বেশি, 5 এরটাতে নাকি 2 এরটাতে? ম্যাম 5 এটাতে। ম্যাম 5 এর 5 টাতে। এর সাথে। Rifas got it first. So just a second, ID 95, right? ইয়েস ম্যাম। 95। আচ্ছা,
তাহলে আমরা ডিসিশন নিলাম, তাহলে যে কোম্পানিটাতে ডিওএল বেশি সেই কোম্পানিটাতে ফিক্স কস্ট বেশি দেখেই ডিওএল বেশি, এবং ডিওএল বেশি মানে ওই কোম্পানিটাতে রিস্ক অ্যান্ড রিটার্ন রেশিও বেশি। তার মানে ওই কোম্পানিটার রিস্কও বেশি, রিটার্নও বেশি। আর যে কোম্পানিটাতে ফিক্স কস্ট কম, সেই কোম্পানিটার ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ কম, এবং সেই কোম্পানিটার রিস্ক কম, রিটার্ন কম। মনে থাকবে সবাইকে Yes, পুরো ma'am. কনসেপ্টটা বুঝেছেন? হোয়াটস ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ? যারা যারা বুঝেছেন একটু হাত তোলেন। ম্যাম একটা কোশ্চেন। জাস্ট এ সেকেন্ড, আমি একটু হাত রেজ হ্যান্ডসটা কাউন্ট করি। এটা কি আপনারা আসলে আমাকে মানে লাইক উই নিড টু স্টপ ম্যাম রাইট নাও, সো দ্যাটস ওয়াই আমরা সবাই হাত তুলে ফেললাম, এরকম চিন্তা করছেন? না হলে এখন বুঝি নাই বললে ম্যাম আবার বুঝাইতে বসবে, তাই? নো ম্যাম। For some reason I do not believe my students. এনিওয়ে, হ্যাঁ, কেউ একজন একটা প্রশ্ন করতে চাচ্ছিলেন। মানে দ্য থিং ইজ, আমি যদি দেখি যে আমার অনলাইন ক্লাসে 24-25 জন বুঝেছে, আই বিলিভ দ্যাট ইউ পিপল উইল হেল্প ইউর ফ্রেন্ডস আন্ডারস্ট্যান্ডিং দ্যাট। তো এই জন্য তখন আমি বুঝবো যে এই কোর্সটা, সরি, এই টপিকটা তখন আমাকে আর পড়াতে হবে না। সো এনিওয়ে, 25 জন যদি আসলে বুঝে থাকেন লেজিট, তাহলে আমি এই কোর্স আর সরি, এই টপিক আর পড়াবো না। এনিওয়ে, এখন যে প্রশ্নটা করতে চাচ্ছিলেন। হ্যাঁ ম্যাম, বলতেছিলাম এই যে ডিগ্রিজ অফ লেভারেজ যেটা, এটা কি ম্যাম একটা অপারেটিং সাইকেলের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট মেনটেন করা পসিবল বা যায় বা করা হয় কি? মানে এটা কি একটা অপারেটিং সাইকেলে আবার চেঞ্জ করা যায় কিনা? ইজ দ্যাট হোয়াট ইউর কোয়েশ্চেন ইজ? ম্যাম যেমন ধরুন আমি জানি বছরের শুরুতে সেলস বেশি হবে, তো ওই টাইমে আমি বেশি মেনটেন করলাম হায়ার, এন্ড বছরের লাস্টের দিকে যে আস্তে ধীরে কম মেনটেন করলাম, এরকম হয় কি? ওকে, ভেরি গুড কোয়েশ্চেন নাহিদ। দ্য থিং ইজ, এটা আসলে ডিপেন্ড করে যে আপনার ফিক্সড কস্টটা আসলে কত সময়ের জন্য ফিক্সড। যেমন যেমন আমি যদি এরকম একটা সিনারিও নেই যেখানে ওই যে মেশিন ভার্সাস লিজ বা হচ্ছে রেন্ট, এরকম যদি কোয়েশ্চেন আসে, তখন কিন্তু ইটস নট চেঞ্জেবল মেবি উইদিন 2 years। কারণ আপনি একটা মেশিন কিনে ফেলেছেন, যদি আপনি একবার ফিক্সড কস্টে কমিটেড হয়ে যান, তখন তো ওটা এরকম মেশিন টাইপের ফিক্সড কস্ট যদি হয়, তখন কিন্তু এটা চেঞ্জ করাটা ডিফিকাল্ট। কেন? কারণ যে এটা আপনি বিক্রি করতে গেলে আপনি ওই টাকা কিন্তু পুরোটা উঠে আনতে পারবেন না, যেটা আমরা ইউজুয়ালি জানি। যে আপনি ধরেন এখন একটা আইফোন কেনেন, আপনি ওটা যেটা দামে কিনেছেন তার তো অর্ধেকেও বিক্রি করতে পারবেন না উইদিন লেটস সে আ ইয়ার। সো দ্য থিং ইজ, এইভাবেই মার্কেটটা কাজ করবে। তখন আপনি ওটা চেঞ্জ করতে গেলে, বিক্রি করতে গেলে, তখন আবার অ্যাভয়েডেবল কস্ট কতটা, এরকম অনেক কোয়েশ্চেন চলে আসবে, যেগুলো আমি পরের কোনো একটা চ্যাপ্টারে দেখাবো। বাট লেটস সে ইটস এ কোয়েশ্চেন ওয়ার ইউ আর ডিটারমাইনিং সেলসম্যান ইন ইয়োর স্যালারি ভার্সাস সেলস কমিশন। তখন কিন্তু এটা কম টাইমে চেঞ্জেবল, তাই না? যে আমার একটা এমপ্লয়ি মনে হলো যে আমি এখন রাখবো না, আমি ছাঁটাই করে ফেললাম, মানে এটা তো লেস কমিটমেন্ট আসলে, সত্যি কথা যেটা। তো সেই হিসেবে ভ্যারি করবে, এবং সিচুয়েশন ওয়াইজ ভ্যারি করবে যে আপনি আসলেই কতটুকু চেঞ্জ করতে পারছেন। সো মোট কথা এটা, তাহলে আপনি ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ, এটা অপারেটিং সাইকেলের মধ্যেও চেঞ্জেবল ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ কস্ট। জি ম্যাম, হ্যাভ আই বুঝতে অ্যান্সার্ড ইউর পারছি। কোয়েশ্চেন? ইয়েস ম্যাম, থ্যাংক অলরাইট, এনি আদার কোয়েশ্চেন, এনিওয়ান? ওকে, ওকে, সো ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। ম্যাম নেট অপারেটিং ইনকাম যে ডিনোমিনেটর হিসেবে আছে, ম্যাম এই নেট অপারেটিং ইনকাম আর ইবিআইটি জিনিসটা কি সেম, না এখানে ম্যাম কোনো ডিফারেন্স আছে যদি ব্যালেন্স শিট থেকে নিতে হয় বা ইনকাম স্টেটমেন্ট থেকে জিনিসটা নিতে হয়? অলরাইট, সো এটা আসলে আপনি যদি নর্মাল আমরা যেভাবে ইনকাম স্টেটমেন্ট প্রিপেয়ার করি সেভাবে চিন্তা করেন, ডেফিনেটলি দুটার মধ্যে পার্থক্য আছে। আপনারা নিজেরাও এটা শিখে এসেছেন যে ইবিআইটি হলো বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। সো এবং আমাদের নেট অপারেটিং ইনকাম কিন্তু
ফর এক্সাম্পল এই চ্যাপ্টারে এই স্পেসিফিক্যালি এটা করতে গেলে আপনি যখন ক্যালকুলেট করবেন তখন কিন্তু আমার ইন্টারনেট ঝামেলা করছে আমার ইয়েস ম্যাম। এখন শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম, এখন শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। সো যেটা বলছিলাম ছিল হ্যাঁ, যেটা বলছিলাম সেটা হলো যে নর্মালি আমরা অবশ্যই জানি যে এই দুটোর মধ্যে পার্থক্য আছে, ইবিআইটি এবং এনওআই এর মধ্যে, আমরা যদি ডিরেক্ট ইনকাম স্টেটমেন্ট নিতে যাই। কিন্তু আপনি এই ফর্মুলাতে স্পেসিফিক্যালি ইবিআইটি বসালে বসালেও নাম্বারটা এখানে ডিওএল এর নাম্বারটা চেঞ্জ হলেও সেটা আসলে ওই আপনি যে ডিসিশন নিতে চাচ্ছেন যে কস্ট রাখবেন নাকি ফিক্স কস্ট রাখবেন, সেটা দুইটা সিনারিওর মধ্যেই তখন ইবিআইটিটা একইভাবে বসাবেন। ধরেন আপনি ফিক্স কস্ট বেশি রাখেন বা কম রাখেন, আপনি দুইটা সিনারিওতেই বসালে ইবিআই Can you hear me? ইয়েস ম্যাম। ভয়াবহ, এরকম সিচুয়েশন আমি আগে কখনো করিনি। ম্যাম কথা বেঁধে বেঁধে আসছে ম্যাম। ইমতিয়াজ, ক্যান ইউ হিয়ার মি? ইমতিয়াজি চলে গেছে নাকি আমাকে আবার শুনতে পাচ্ছেন না? মিস শোনা নো ম্যাম, যাচ্ছে। শুনতে পাচ্ছি। ম্যাম আচ্ছা, ইন্তিশার, আই এম সরি, আমি ইমতিয়াজ বলে ডাকছি। ইন্তিশার, ইন্তিশার, আপনার কাজ হচ্ছে আমার নেক্সট ক্লাসে এই প্রশ্নটা আবার করা। না করলে কিন্তু আই উইল রিমেম্বার দ্যাট, ওকে? ম্যাম নেক্সট ইন্তিশার, ক্লাস ইয়োর জব ইজ টু আস্ক মি দিস কোয়েশ্চেন। ম্যাম অফলাইন ক্লাসে নেক্সট আমি দিন। এখন আর এক্সপ্লেন করছি। ওকে ম্যাম। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমাকে প্রশ্ন মনে থাকবে? জি ম্যাম মনে থাকবে। লিখে রাখেন। প্রশ্নটা কি ছিল? সেটা হচ্ছে যে ডিগ্রি ইবিআইটি আর এনওআই সেম কিনা ইন দিস কেস, বসালে কোনো ডিফারেন্ট, বসালে কোনো সমস্যা আছে কিনা। জি ম্যাম লিখে রাখছি। আই ক্যান অ্যান্সার ইউ রাইট নাও। আচ্ছা, বাকিদের তাহলে শেষ হলে তখন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করছি যদি আমার ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক থাকে। ওকে, এনিওয়ে, সো মাই কোয়েশ্চেন ইজ, আমি আজকে যা যা পড়িয়েছি সেটা হলো যে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ আর সেলস মিক্স, এই দুইটার ক্ষেত্রে আমার কন্ট্রিবিউশন মার্জিন জিনিসটা কিভাবে অ্যাপ্লাইড হয় এবং ফিক্সড কস্টের কারণে কি ধরনের ইম্প্যাক্ট পড়ে, এই পুরো সিনারিওটা আমি আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারছি কিনা, এবং এই কনসেপ্ট আজকে যেগুলো বুঝেছেন সেগুলোর সাথে আপনারা লাস্ট ক্লাসে যে কনসেপ্ট শিখেছেন কন্ট্রিবিউশন মার্জিন কি এবং সেগুলোর ইউজ উইথ প্রফিট ডিক্লারেশন বা প্রফিট ডিটারমিনেশন, এই পুরো কনসেপ্ট আপনাদের মাথায় এসেছে কিনা বলেন সবাই? ইয়েস ম্যাম। আমার কিন্তু সিভিপি চ্যাপ্টার ইন দ্যাট কেস শেষ হয়ে যাবে। যদি আপনারা বুঝে থাকেন, আই উইল নট গো ফর ইট এগেইন। ম্যাম সিভিপি আমার চ্যাপ্টার অ্যাট লিস্ট 70%, 70 to 80% বুঝতে পেরেছেন? কে কে হাত তোলেন? বুঝতে পেরেছেন? আমি জানি আপনারা এখনো প্র্যাকটিস করেন নাই, বাট বুঝতে পেরেছেন কে কে হাত তোলেন আমি যা যা পড়িয়েছি? ম্যাম একজন একটু বের হয়ে গিয়েছিল তো অ্যাপ্রুভালের জন্য ম্যাম ঢুকতে পারছে না।
হাত তোলেন, মানে 70% বুঝলেও চলবে। গতকালের ক্লাস আর আজকের ক্লাস মিলে। 34-35 জন তো আসলে হাফ অফ দ্য ক্লাস না, তো ডিফিকাল্ট। কারণ কারণ এটা আসলে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট চ্যাপ্টার্স না, যদিও এবিসি শুড বি বেটার, মানে ইজিয়ার দেন দিস ওয়ান, বাট স্টিল মানে এটাতে আসলে মানে খুব বেশি ভ্যারিয়েশনের জায়গা নাই। সো যার কারণে এটা বুঝতে পারলে কিছু মার্কস মোটামুটি চলে আসে। সো দ্যাটস ওয়াই এটা না বুঝলে আমি মনে করি আপনাদের ইটস এ ব্যাড স্টার্ট অ্যান্ড মর্নিং শোজ দ্য ডে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। সো যারা বুঝতে পারছেন না, আমার আপনাদের সাথে নেক্সট ক্লাস হচ্ছে নেক্সট ম্যাম সানডে, না সরি মানডে। হ্যাঁ বলেন। ম্যাম মানে আমার আইডি 51, আমি অ্যাটেন্ডেন্স মিস করেছিলাম। আপনি মাত্রই পেজ বেস এসেছেন, আপনার কথা 51। শুনে বলুন। আইডি না 51 ম্যাম, আমি তো আপনার, ছিলাম শুরু থেকে। আপনাকে আজকে আমি অ্যাবসেন্টই ধরে নিব, কারণ আপনার কথা শুনে আমি স্পষ্ট বুঝতে পারছি আপনি যদি আজকে ক্লাসে একটুও থাকতেন আপনি এই কথা বলতেন না। আমি ছিলাম পুরোটা টাইমে। বলেন তো কি কি কনসেপ্ট পড়িয়েছি? Sajjad, I have many observations shared about you. Your past records are not that good. So try not to মানে not to take advantage, okay? আমি সেটাকে খুবই বাজেভাবে মানে হ্যান্ডেল করব। So I want you to be very careful this semester. আপনি এই মুহূর্তে একটা বিশাল মিথ্যা কথা বলেছেন। এরকম যদি আমি আরেকবার পাই, I'll discredit your marks. Don't do this. Okay. আমি যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে আমি আপনাদের সাথে নেক্সট ক্লাস আমার হলো রবিবারে, সরি মানডেতে। আমি চাই আপনারা এর মধ্যে সিভিপির সম্পর্কে কনফিউশন থাকলে ক্লিয়ার করে আসেন, আর প্রশ্ন থাকলে সেটা নিয়ে আসেন, বিকজ আমি প্রবাবলি সেক্ষেত্রে আপনাদের শুধু তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় যে আমি এই চ্যাপ্টারের উপরে আপনাদের একটা সিটি নিয়ে নিলে আপনাদের জন্য ইট শুড বি ইজি গোয়িং। সো আমি সম্ভবত সেক্ষেত্রে হয়তো মানডে, টিউজডে তো হ্যাঁ নেক্সট টিউজডে অফলাইন, তো সেক্ষেত্রে আমি হয়তো টিউজডেতে আপনাদের একটা সিটি নিয়ে নেব। ইউ হ্যাভ টিল মানডে টু আস্ক মি এনি কোয়েশ্চেন। আর আপনারা যদি না চান তখন আমি আরেকটা চ্যাপ্টার পড়িয়ে দেন সিটি নিব। যাই হোক, সো মাই চ্যাপ্টার ক্লোজেস হিয়ার। If you don't have any other question, I would like to close the class here as well. ম্যাম আমার দুটো কোশ্চেন ছিল। প্লিজ। ম্যাম আমার দুটো কোশ্চেনের একটা হচ্ছে ম্যাম, মার্জিন অফ সেফটি এন্ড হচ্ছে ডিওএল এর ভিতরে কোনো রিলেট করে কি আমাদের কোনো কিছু মানে জানতে হবে? বিকজ মানে আই ফাইন্ড মার্জিন অফ সেফটি মার্জিন অফ সেফটি অ্যান্ড ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ দুইটা আসলে ইন্ডিপেন্ডেন্ট কনসেপ্ট কাইন্ড অফ। একটাতে মানে দুইটা আসলে রিলেট করার প্রয়োজন নাই, একদমই প্রয়োজন নেই। কারণ মার্জিন অফ সেফটি হচ্ছে আপনি কতটুকু সেফ আছেন, আর হচ্ছে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ হচ্ছে আসলে মানে এটা হচ্ছে একটা রেশিও যে আপনি ফিক্সড কস্ট আর ভ্যারিয়েবল কস্ট চেঞ্জ করে করে কিভাবে আপনার কোম্পানির রিটার্ন বাড়াতে পারেন বা রিস্ক কমাতে পারেন, সামথিং লাইক দ্যাট। আর ম্যাম সেকেন্ড কোশ্চেন হচ্ছে ম্যাম, আমি অ্যাটেন্ডেন্স দেখি নাই, সো আমি কি অ্যাটেন্ডেন্স পেতে পারি ম্যাম? ও, এটার জন্য কি আজকে আপনি এক্সট্রা অ্যাক্টিভ থাকার চেষ্টা করেছেন? না ম্যাম, আমি এক্স্যাক্টলি 2 মিনিট লেটার এসেছি, সো এই ওকে, জন্য। ঠিক আছে, I'll give you the attendance. থ্যাংক ইউ। Anybody else? Any other question? ম্যাম অ্যাটেন্ডেন্স ম্যাম ওয়েটিং রুমে কয়েকজন আছে ম্যাম, ওরা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, চ্যাট বক্সে বলেছে। Okay, let me see. হ্যাঁ, মানে অ্যাটেন্ডেন্স বাদে আর কারো কোনো পড়া রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে করেন, তারপরে আমি অ্যাটেন্ডেন্সের কোনো কোয়েশ্চেন থাকলে নিব। ম্যাম আমরা একটা ম্যাথ দেখেছিলাম যেখানে ম্যাম পার্সেন্টেজ ইউজ করা লেগেছিল 8% ইন্টু 5 ডিগ্রি অফ ওটাতে, ওটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল ম্যাম। ডিগ্রি অফ অপারেটিং লেভারেজে পার্সেন্টেজ কেন এসেছে এরকম কিছু প্রশ্ন আপনার? না ম্যাম, পার্সেন্টেজটা কি দেয়া থাকবে আর আমাদেরকে Yes, কোনোভাবে yes, yes, ফিগার আউট করা yes. লাগবে? ফার্স্ট অফ অল, ডিগ্রি অফ অপারেটিং লেভারেজে বেশিরভাগ পার্সেন্টেজ দেয়া থাকে, পার্সেন্টেজ ইনক্রিজ অর ডিক্রিজ ইন সেলস আর কি।
বাই দ্য ওয়ে আপনারা কিন্তু এটা একটু খেয়াল রাখবেন যে আমার সিএম রেশিও দিয়ে যখন আমি চেঞ্জ ইন সেলস বা চেঞ্জ ইন এনওয়াই ডিটারমাইন করতে যাই তখন কিন্তু আমার ওটা অ্যাবসলিউট অ্যামাউন্টটা আসে। আর ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের ক্ষেত্রে সেটা আসলে পার্সেন্ট করে করতে হয়। আম, উম, উম, হ্যাঁ, ওটা পার্সেন্ট করে করতে হয়। এখন ধরেন 40% ইনক্রিজ বা 8% ইনক্রিজ ইন দ্য সেলস, এটা কিন্তু প্রথম কথা দেয়া থাকতে পারে, আর যদি দেয়া নাও থাকে আপনার অ্যাবসলিউট নাম্বার থেকে সরি, আপনার অ্যাবসলিউট নাম্বার থেকে পার্সেন্টেজ ইনক্রিজ এটা কি বের করে নিতে পারবেন না? ধরেন আপনাদেরকে যদি বলা হয় যে বর্তমানে সেলস আছে 500 টাকা আর নতুন সেলস 600 টাকা, বা ধরেন সেলস ইনক্রিজ করলো 100 টাকা, তাহলে আপনারা কি মানে বের করে নিতে পারবেন না যে কত পার্সেন্ট সেলস ইনক্রিজ হলো? ম্যাম জি ম্যাম 20%। 20%। এক্স্যাক্টলি, মানে 100 ডিভাইডেড বাই 500, দ্যাটস as সিম্পল as দ্যাট। তো তার মানে আপনারা যখন ডিগ্রি অফ অপারেটিং লেভারেজটা অ্যাপ্লাই করবেন প্লিজ মেক শিওর যে আপনার ওটাকে আগে পার্সেন্টেজে কনভার্ট করে নিচ্ছেন, কারণ ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের ক্ষেত্রে ইউজুয়ালি কোয়েশ্চেনটা এভাবেই হয়, হোয়াটস দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন এনওয়াই। ওকে, সো আপনাকে যদি পার্সেন্টেজ চেঞ্জ জিজ্ঞেস করে তখন প্লিজ আপনারা ওটাকে প্রথমে পার্সেন্টে কনভার্ট করে নেবেন। হ্যাভ আই অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন? ম্যাম ডিগ্রি প্রশ্নটা অফ যেন কে অপারেটিং করেছেন? লেভারেজ 97। ম্যাম আমার একটা জি কোয়েশ্চেন ম্যাম। ছিল। দাঁড়ান, 97, হ্যাভ আই অ্যান্সার্ড ইউর কোয়েশ্চেন? জি ম্যাম। মনে হচ্ছে আপনি কনফিউজড। না ম্যাম, আমার আর একটু প্র্যাকটিস করা লাগবে এই আর কি। আচ্ছা, মানে মেন কথা হচ্ছে যে পার্সেন্টেজ ইনক্রিজ, মানে ডিওএল এর ক্ষেত্রে পার্সেন্টেজ ইনক্রিজটা ইউজ করার চেষ্টা করবেন, আর সিএম রেশিও দিয়ে যদি বের করতে বলে তখন যেহেতু সিএম রেশিওটা অলরেডি পার্সেন্টেজে আছে তখন ওটা অ্যাবসলিউট অ্যামাউন্টেই আমরা বেশিরভাগ করে থাকি। তাই বলে দুইটা ইন্টারচেঞ্জেবল না তা না, হয়তো আসলে চেঞ্জ করা যায়, কিন্তু তখন ইন্টারপ্রিটেশনটা একটু ডিফারেন্ট ভাবে করতে হবে এই আর কি। ওকে, এনিওয়ে, আর একজন কি যেন প্রশ্ন করতে যাচ্ছিলেন? ম্যাম আমি করেছিলাম যে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজ যেহেতু আমাদেরকে শো হুম, করে যে আমাদের প্রজেক্টটা কতটা রিস্কি, বা এটা হচ্ছে আমাদের কোথায় এনওআইটাকে কতটুকু চেঞ্জ করতেছে। তো আমাদের এখান থেকে কোশ্চেন কি এরকম আসবে যে কোন প্রজেক্টটা আমরা চুজ করব, 2-3টা অপশন থাকবে, ওর মধ্যে কার হচ্ছে ডিওএল বেশি আসছে এরকম, বা ম্যাম হ্যাঁ, আমাদের মানে এই লেটস সে 2-3টা আমাদের এরকম সিনারিও দেওয়া থাকতে পারে একটা কোম্পানির, ধরেন কোনো একটাই দেখা যাচ্ছে যে ভ্যারিয়েবল কস্ট বেশি, কোনো একটাই ফিক্স কস্ট বেশি, তো তখন হয়তো আমি দুইটা সিনারিওর জন্য আপনাকে অপারেটিং লেভারেজ ক্যালকুলেট করতে বলবো। তারপর অপারেটিং লেভারেজ ক্যালকুলেট করার পরে আমি হয়তো আপনার কাছ থেকে একটা ডিসিশন জানতে চাইব যে কোন কোম্পানি রিস্কি বেশি, বা ধরেন একটা কোম্পানি যদি মানে এই কোম্পানির যদি 1 লাখ টাকা সেলস ইনক্রিজ করে তখন কোন সিনারিওটা আপনার জন্য বেটার, এভাবে আমি আপনাকে প্রশ্নটা করতে পারি। তখন এই আমাদের জন্য ডিসিশনটা আপনি আমাকে ডিওএল ম্যাম কিন্তু আমাদের জন্য তো ডিওএল ইউজ ডিওএল, করে আপনি ডিসিশনটা তখন নিয়ে দেখাবেন আর কি। হ্যাঁ বলেন। কিন্তু ম্যাম ডিওএল তো একটা মাত্র ম্যাট্রিক্স না আমাদের জন্য চুজ করার জন্য যে কোনটা বেটার হবে, কারণ কিছু কোম্পানিজ আছে যারা হাই রিস্কে অনেক ভালো পারফর্ম করতে পারে, যেমন হচ্ছে সফটওয়্যার কোম্পানিজ গুলো, ওদের তো রিস্ক অনেক হাই থাকে। এটার মানে এটা না যে ওরা ডিওএল বেশি হলে আমরা ওটা চুজ করব না। আমি তো বলিনি সেটা চুজ করবেন না, আমি কিন্তু বলছি ফর এক্সাম্পল, আমি কিন্তু বলার সময় এটা বলেছি যার ডিওএল বেশি তার রিস্ক বেশি, অ্যাট দ্য সেম টাইম রিটার্নও বেশি, আমি কিন্তু এটাই বলেছি। সো ধরেন আমি আপনাকে একটা কোয়েশ্চেন করলাম যে এই কোম্পানিটা ভাবছে, মানে এক্সপেক্ট করছে আগামী মাসে তার সেলস 1 লাখ টাকা ডিক্রিজ হয়ে যাবে, বা আগামী 1 বছরে তার সেলস পড়ে যেতে পারে, কমে যেতে পারে, এটা সে প্রেডিক্ট করছে। ইন দ্যাট কেস ওর জন্য কোন কস্ট স্ট্রাকচারটা বেশি? কমে যাচ্ছে মানেই ওর যদি ফিক্স কস্টে বেশি কমিটমেন্ট থাকে বা ডিওএল বেশি থাকে তখন কিন্তু ওর ফলটাও বেশি হবে, তাই না? আবার ধরেন ও এক্সপেক্ট করছে যে ওর আগামী বছরে 1 লাখ টাকা সেল বাড়তে পারে, তখন ও যত বেশি ফিক্স কস্টে কমিটেড হয়ে যাবে তখন তো ওর জন্য আরো ভালো। কেন?
কারণ হচ্ছে ওর ফিক্সড কস্ট একবার কাভার আপ করে ফেলতে পারলে এরপরে বাকি শুধু প্রফিটই আসতে থাকবে, যত সেল বাড়াবে তত প্রফিট আসতে থাকবে। এবং আমাকে ডিগ্রি অফ অপারেটিং লেভারেজের ওই যে নাম্বার ক্যালকুলেট করলাম ওটা দিয়েও আমি তখন দেখাতে পারবো যে ওর যদি সেলস ইনক্রিজ করে তাহলে ওর রিটার্নটাও বেশি বেশি হারে আসবে, তখন রিটার্নটাও বাড়তে থাকবে। সো তার মানে এটা ভ্যারি করবে সিচুয়েশন ওয়াইজ। ঠিক আছে। আপনার সেলস যদি কমতে থাকে তখন বেটার আপনি ভ্যারিয়েবল কস্টের দিকে বেশি যাওয়া, তার মানে কম ডিওএল এ যাওয়া। আর যদি সেলস বাড়বে এক্সপেক্ট করেন তখন বেটার আপনি মোর ফিক্স কস্টে যাওয়া বা মোর ডিএল এর দিকে যাওয়া। বুঝতে পেরেছি নুসরাত? জি ম্যাম। Alright. Any other question, anybody? I believe not. So, ইউজুয়ালি আমি আসলে অনলাইন ক্লাস একদমই প্রেফার করি না, বাট আজকে আমার মনে হচ্ছে যে আমি আপনাদের অনলাইন ক্লাস নিয়ে মোটামুটি অন্যান্য ব্যাচের থেকে বেশি অ্যাক্টিভ পেয়েছি। আই হোপ দ্যাট ইউ উইল বি লাইক দিস বিকজ I tried my best. As I told you, I have worked with the routine for 2 hours so that I don't have to take your online class. অন্য ব্যাচের নেওয়ার চেষ্টা করেছিলাম যেহেতু ওদেরটা থিওরি, কিন্তু আসলে আমি কোনোভাবেই পারি নাই। সো দ্য থিং ইজ, আপনারা আমাকে একটু সাপোর্ট দিবেন যাতে এরকম অনলাইন ক্লাস যদি আমার নিতেই হয় সেটা যেন আমার মধ্যেও ডিস্যাটিসফ্যাকশন না আসে, আপনাদের মধ্যেও ডিস্যাটিসফ্যাকশন না আসে। সো ইফ ইউ কিপ আপ পারফরমেন্স লাইক দিস, পারফর্মিং লাইক দিস, যে আমার সাথে ক্লাসে ইন্টারাক্টিভ থাকা, তাহলে কিন্তু আমি আরেকটু বেটার ভাবে এই কোর্সটা কন্ডাক্ট করতে পারবো। So anyway, if you don't have any other question, I will end the class here today. Thank you so much for supporting me and joining. ম্যাম আমার অ্যাটেন্ডেন্স নেই একটু। Attendance দেননি শুরু থেকে? ইয়েস মিস, আমি একটু লেটে জয়েন করেছিলাম।